কখনো এমন একটা জায়গার কল্পনা করেছো যেখানে সকাল শুরু হয় মেঘের ভেতর দিয়ে আর সন্ধ্যা নামে পাহাড়ের কাঁধ বেয়ে, যেখানে প্রতিটা দিন যেন নতুন করে আঁকা এক একটা ছবি? যদি করে থাকো তাহলে সেই কল্পনাকে বাস্তবায়িত করার জন্য পৌঁছে যেতে হবে সিকিমের পূর্ব প্রান্তে। সিকিম কিন্তু শুধু তার সৌন্দর্যের জন্যই নয়, ভারতের প্রথম সম্পূর্ণ অর্গানিক রাজ্য হিসাবেও পরিচিত, যেখানে প্রকৃতিকে রক্ষা করাই সবচেয়ে বড় দায়িত্ব। শুধু তাই নয়, প্রাণীদের সাথেও কিভাবে সহানুভূতিশীল হয়ে বাঁচতে হয় সেটাও সিকিম আমাদের শেখায়। তাই এখানকার প্রতিটা গাড়িতে একটাই বার্তা চোখে পড়ে: বি কাইন্ড টু অ্যানিমেলস। ঋষিখোলার শান্ত স্রোত পেরিয়ে গত পর্বে আমরা পৌঁছেছিলাম আরিতারে। ছোট্ট লামপোখরি লেকের গল্প শুনিয়েছিলাম তোমাদের, আর দেখিয়েছিলাম মাংখিম ভিউ পয়েন্ট থেকে মেঘে মোড়া অপূর্ব এক দৃশ্য। কিন্তু পাহাড়ের গল্প কখনো থেমে থাকে না। একটা পথ শেষ হলেই শুরু হয় আরেক পথের ডাক, আর সেই ডাকেই আজ আমরা বেরিয়ে পড়ছি আরিতার থেকে জুলুকের উদ্দেশ্যে। আজকের পর্বে তোমাদের নিয়ে যাব ঐতিহাসিক সিল্ক রুটের জিগজ্যাগ রোডে, তারপর পরিচয় করাবো শ্বেত শুভ্র ধ্যানগম্ভীর নাথাং ভ্যালির সাথে। তাহলে আর দেরি কিসের, চলো শুরু করা যাক ইস্ট সিকিম গল্পের তৃতীয় অধ্যায়। সঙ্গে রয়েছি আমি সুপর্ণা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ান্ডার গার্ল। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ফ্রম আরিতার। আজকে 2 মার্চ, এখন সকাল 8:40, আমাদের সিকিম ট্রিপের ডে 3। তোমরা জানো যে কালকে আমরা ঋষিখোলা থেকে বেরিয়েছিলাম, তারপর আরিতারে এসে পৌঁছেছিলাম। আরিতারের সারাটা দিন খুব সুন্দরভাবে কাটিয়েছি, গল্প আড্ডা মজায় আরিতার লেক দেখেছি। আজকে আমরা আরিতার থেকে বেরিয়ে যাব আমাদের ভীষণ প্রতীক্ষিত গন্তব্য জুলুকের দিকে। তো সকালবেলা এখন রেডি হয়ে গেছি, 9টায় গাড়ি আসার কথা, ব্রেকফাস্ট করে বেরোবো। কিন্তু ওয়েদারের কন্ডিশান হচ্ছে আমার পেছনে এই রকম। এটা হচ্ছে পুরো ব্যালকনি থেকে বাইরেটা, কিছুই দেখতে পাচ্ছ না। জানি কালকে সারা রাত কেন, সন্ধ্যে থেকে বৃষ্টি নেমেছে টিপটাপ করে, প্রায় সারা রাতের দিকে বৃষ্টি বেশ বেড়েছিল। তো ওয়েদার তো পুরো মেঘ আর কুয়াশা। কালকে যাও বা একটু ভিজিবিলিটি ছিল, আজকে একদমই কিছু নেই। আমি একবার ভালো করে দেখাচ্ছি ওয়েদারটা। তো দেখা যাক ওপরে গিয়ে কী কন্ডিশন হয়, কতটা আমরা যেতে পারি কি না পারি, তারপর সেই অনুযায়ী। এই যে অর্পিতা এসে গেছে এখানে, মুখ পড়া কাটা মুন্ডু। রেডি? হ্যাঁ। এই হচ্ছে বাইরের কন্ডিশন, পুরো হাতের সামনে মেঘ আর কুয়াশা, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। কালকে যতটুকু দেখা যাচ্ছিল আজকে পুরো অন্ধকার। তো যেরকম বলছিলাম, আমরা যে হোটেলটায় রয়েছি সেটা হচ্ছে দ্য গোল্ডেন ড্রাগন। ভীষণই ভালো, সব কিছুই ভালো, রুম থেকে শুরু করে সার্ভিস। কিন্তু একটাই প্রবলেম, সেটা হচ্ছে এখানকার হয়তো লোকালিটিরই প্রবলেম, যে কারেন্ট একদমই থাকছে না। কাল থেকে অনেকবার যাওয়া আসা করেছে, আজকে সকাল থেকে তো কারেন্ট একদমই নেই। হোটেলেরও যে ব্যাকআপ ছিল সেটাও বোধহয় বন্ধ হয়ে গেছে, তাই জন্য গরম জল বা গিজারের একটু প্রবলেম, আর এইসব চার্জিং ইলেকট্রনিক ডিভাইস এগুলোর একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, সেগুলো যদি একটু মানিয়ে নেওয়া যায় তাহলে বাকি আমাদের স্টেটা কিন্তু বেশ ভালোই ছিল। সেট, লাগেজ রেডি, বেরোচ্ছি আমরা আরিদারকে বিদায় জানিয়ে। এবার আমাদের গাড়ি এসে গেছে নিচে, তাড়াতাড়ি লাগেজ লোড করব আর এখান থেকে বেরিয়ে যাব। তো এবারের মতো বাই বাই আরিতার। এই হচ্ছে বাইরের ওয়েদার, পুরো ভেজা ভেজা, একদম মেঘ আর কুয়াশা হাতের সামনে চলে এসেছে। গোল্ডেন ড্রাগন, এবারের মতো বাই বাই। আর এই হচ্ছে আমাদের গাড়ি, এইটা। কালকে ছিল সুমো, আজকে স্করপিও এসছে। লাগেজ বাঁধা চলছে, আজকে লাগেজ ভালো করে প্যাক করতে হবে, কারণ বৃষ্টি তো যে কোনো সময় আসবে, তাই জন্য একদম তিরপল দিয়ে ভালো করে প্যাকিং করা হচ্ছে। এখানে সবাই রেডি হয়ে নেমে গেছে।
পাহাড়ের সাথে মনেস্ট্রির যোগাযোগ যেন বড়ই নিবিড়, তাই পাহাড়ে এসে মনেস্ট্রি না দেখলে যেন পুরোটাই অসম্পূর্ণ লাগে। আরিতারকে বিদায় জানানোর আগে আজকের দিনটা শুরু হোক আরিতার মনেস্ট্রি দিয়ে। ছোট্ট আরিতারের বুকে সগর্বে দাঁড়িয়ে থাকা ভীষণ সুন্দর আর শান্তির ঠিকানা এই আরিতার মনেস্ট্রি। তবে এই রকম আবহাওয়ার মধ্যে তোমাদের ঠিক কতটা ঘুরে দেখাতে পারবো সেটাই এখন বেশ সন্দেহের বিষয়। Look at the surface, it's a beautiful sight. Everything is perfect, shining so bright. আরিতার মনেস্ট্রিতে চলে এসেছি, আর এই হচ্ছে তার পরিবেশ। মানে কিছুই দেখা যাচ্ছে না, মেঘগুলো পুরো গায়ের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রায় কিছুই দেখা যাচ্ছে না, এক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। এত সামনে মনেস্ট্রিটা, তাও দূর থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। এরকম ওয়েদারের অবস্থা। এই হচ্ছে মনেস্ট্রি। রংলি বাজারে এসেছি, মার্কেট এরিয়া পুরো। আর এরপরে গ্যাংটক ছাড়া মার্কেট এরিয়া পাবো না, তাই জন্য এখানে একটু গাড়ি দাঁড়িয়েছে। যাই একটু দেখি শপিং বা কিছু টুকটাক জিনিস কেনাকাটা করা যায় কিনা, লোকাল জিনিসপত্র। চলো যাওয়া যাক। এই হচ্ছে এরিয়া। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব মেঘের ভাঁজে লুকিয়ে থাকা এক স্বপ্নকে ছোঁয়ার উদ্দেশ্যে, ভৌগোলিক মানচিত্রে যার নাম জুলুক। প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামটা একসময় ছিল প্রাচীন সিল্ক রুটের গুরুত্বপূর্ণ অংশ। ওল্ড সিল্ক রুটের সেই ঐতিহাসিক পথ আজও জুলুকের বুকে আঁকাবাঁকাভাবে ছড়িয়ে আছে। তবে জুলুকের মূল আকর্ষণই হলো এখানকার জিগজ্যাগ রোড, যেখানে প্রায় 30টিরও বেশি বাঁক নিয়ে রাস্তা উঠে গেছে পাহাড়ের বুক চিরে। এটা সবথেকে সুন্দরভাবে উপভোগ করা যায় থাম্বি ভিউ পয়েন্ট থেকে। এছাড়াও নাথাং ভ্যালি আর কুপুপ লেকের মতো কিছু অবিশ্বাস্য জায়গা রয়েছে জুলুকে ঘুরে দেখার মতো। তবে থাকবার জন্য জুলুকে কিন্তু কোনো বড় হোটেল নেই, রয়েছে কিছু ছোট ছোট হোমস্টে, যেখানে স্থানীয় মানুষের আন্তরিকতা আর সহজ সরল জীবনযাপন এনে দেবে এক আলাদা অভিজ্ঞতা। সময় হয়েছে 12টা 10। আমরা এখন একটা ওয়াটারফল দেখতে এলাম, কিউকোলা ওয়াটারফল। এই যে আমার পেছনে সুন্দর ওয়াটারফল, অনেক উঁচু থেকে নামছে।
কিন্তু সরু। শীতকাল, এখন তো জল কমই থাকবে। এরা এখানে কি ইন্সপেক্ট করছে, কি ইন্সপেকশন হচ্ছে? চলো সামনে। এই হচ্ছে ওয়াটারফল। এরকম চারপাশে খাবার দাবারের দোকান আছে, গাড়ি সাইডে দাঁড়িয়েছে। জিপলাইনিংও হচ্ছে। এই যে এটা হচ্ছে, এটা জিপলাইনিংয়ের স্টেশন। এই যে লাইনটা গেছে। আর ওই যে মাউন্টেন ক্রসিংও মনে হয় আছে, ওই যে এখানটাতে মাউন্টেন ক্রসিং। জুলুকের পথে ওল্ড সিল্ক রোড ধরে এগোতে এগোতেই পাহাড়ি সৌন্দর্যের এক নির্মল রূপের সাথে হঠাৎই দেখা হয়ে যায়। তার নাম কিউখোলা ওয়াটারফল। মূলত রংলি থেকে জুলুক যাওয়ার পথে এই ওয়াটারফল দেখতে পাওয়া যাবে। এখন শীতকাল হওয়ায় জলের পরিমাণ বেশ কম, তবে বর্ষাকালে কিন্তু এখানকার জল অনেকটাই বেড়ে যায়, আর তখন বেশ প্রাণবন্ত রূপ নেয় এই ঝর্ণা। এখন এসছি ইকো নেচার পার্কে। এর জাস্ট ভেতরটা দেখো, পুরো এরকম কুয়াশায় ঢেকে গিয়ে পুরো মায়াবী হয়ে রয়েছে জায়গাটা। চোখের সামনে কিন্তু দারুণ লাগছে ভেতরের পরিবেশটা। এরকম সিঁড়ি রয়েছে, ঢালুও রয়েছে ভেতরটায় যাওয়ার জন্য। চলো যাই দেখি। পদমচেনের কাছে একটা ভীষণ সুন্দর জায়গার খোঁজ এবার তোমাদের দিই, ইকো নেচার পার্ক। জায়গাটা যেন পুরোপুরি প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার মতো। চারিদিকে শুধুই উঁচু উঁচু পাইন গাছ, আর গাছগুলো এমনভাবে দাঁড়িয়ে আছে যেন আকাশ ছুঁয়ে ফেলবে। মাটিতে পাইন পাতার নরম আস্তরণ বিছিয়ে রয়েছে। জায়গাটা অপূর্ব সুন্দর লাগছে, পুরো কুয়াশায় ঢাকা। এরকম ঢালু বেয়ে নিচে নামতে হচ্ছে। এই যে এরকম পিছনে ঢালু রাস্তা, পুরো পাইন ফরেস্ট, ঘন জঙ্গল একদম। ভীষণ ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে। ইকো নেচার পার্ক জায়গাটার নাম। এই হচ্ছে চারপাশের ভিউ। পরিবেশের মধ্যে এই নোংরা রাখতেই হবে, কি আর বলবো। সব কিছুর মাঝখানে এই জিনিসটা খুবই খারাপ। জায়গাটার সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এখানকার নীরবতা। মাঝে মাঝে পাখির ডাক আর হালকা বাতাসে পাতার শব্দ, সব মিলিয়ে একটা আলাদাই শান্তি কাজ করে এখানে। মেঘ আর কুয়াশার চাদর সরিয়ে সূর্যের আলো যখন গাছের ফাঁক দিয়ে ঢুকে পড়ছে, তখন চারপাশে যে আলো ছায়ার খেলা তৈরি হচ্ছে, দৃশ্যটা এক কথায় সিনেম্যাটিক। জুলুক যাওয়ার পথে এটা ছোট্ট একটা বিরতি, তবে একদম রিফ্রেশিং। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার জন্য দুর্দান্ত একটা জায়গা। তাই যদি সিল্ক রুট ধরে জুলুক যাও, তাহলে এই জায়গাটা একদম মিস করো না। প্রকৃতির সাথে একাত্ম হওয়ার জন্য এরকম জায়গা খুব কমই পাওয়া যায়। ক্লিয়ার থাকলে এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায়, কিন্তু এখন তো ভিউয়ের কোনো গল্পই নেই। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে টুপটাপ করে।
আমরা নিচে জঙ্গলটা ছেড়ে উপরে উঠে এসেছি। জঙ্গল বা পার্ক যাই বলো না কেন, এই গাড়িগুলো সব এখান থেকে বেরোচ্ছে, আমরাও বেরিয়ে যাব। ঠান্ডা কিন্তু এখন প্রচণ্ড লাগছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, মেঘ কুয়াশায় বেশ ঠান্ডা লাগছে। আর পার্কটাও বেশ সুন্দর লাগলো। এখান থেকে জুলুক আমাদের যে হোমস্টে রয়েছে সেখানে 5 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। এবার পাহাড়ি রাস্তা একটু তো সময় লাগবে, আমরা ডিরেক্ট এখন হোমস্টেতেই চলে যাব। 2:45 আমরা পৌঁছে গেছি জুলুকে, হোমস্টেতে ঢুকে গেছি, রুমও পেয়ে গেছি। কিন্তু ওয়েদার আরও বেশি খারাপ হয়ে গেছে। এই যে আমার পেছনে, এখানে ওয়েদার ক্লিয়ার থাকলে খুব সুন্দর ভিউ আসতো, কিন্তু এখন পুরো ফগ আর সাদা হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। আচ্ছা, হোমস্টেটা এমনি খুব সুন্দর জায়গায়। এই হচ্ছে জুলুকে আমাদের হোমস্টে। এখানে এরকম উঠে উঠে পাহাড়ের ওপর পরপর হোমস্টেগুলো। এই একটা সুন্দর করিডোর। এখানে আমরা 2টো রুম পেয়েছি, যেহেতু একটু অফবিট জায়গা না, এখানে 3টে রুম পাওয়াটা একটু মুশকিল, তাই জন্য আমরা 2টো রুমে অ্যাডজাস্ট করব। এই একটা রুম, এরকম সুন্দর রুম, একটা ডাবল বেড আছে আর একটা এখানে সিঙ্গেল বেড আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, এটা ছেলেদের রুম, আর আমাদের রুমটা হচ্ছে এইদিকে। এরকম করিডোর দিয়ে গিয়ে 104 নম্বর রুম হচ্ছে আমাদের রুম। ওই রুমটা একটু স্লাইড বড়। এখানে একটা ডাবল বেড, এখানে একটা সিঙ্গেল বেড, আর এখানে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম। এখানকার সব হোমস্টেগুলো এরকম পাহাড়ের ওপর উঠে উঠে যেতে হচ্ছে। আমাদেরটাও এদিক দিয়ে, এখানে আবার এখানেও সিঁড়ি দিয়ে উঠে, এখানে পরপর হোমস্টে। ওয়েদারটা সাংঘাতিক হয়ে রয়েছে, কি বলবো আর, মানে হাতের মধ্যে মেঘ ধরা যাচ্ছে, এরকম মেঘগুলো জল জল হয়ে পড়ছে। এরকম ওয়েদারের জন্য একটাই চিন্তার বিষয় যে আমাদের মেন ট্রিপ, এই ট্রিপের মেন অ্যাট্রাকশান যেটা নাথাং ভ্যালি, তারপর সিল্ক রুট যেটা, সেই ভিউগুলো নাথাং ভ্যালি অবধি পৌঁছতে পারবো কিনা সেটা তো একটা বড় কোয়েশ্চেন, সেটা আজকে ড্রাইভার দাদা খোঁজ নেবে। আর জুলুকের যে মেন সিল্ক রুটের ভিউটা, সেইটা হয়তো আমরা পাবো না এখনও অবধি, সেটা মনে হচ্ছে। তো এইটা একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট। বাকি তো পুরো ট্রিপ বন্ধুবান্ধবের সঙ্গে এসেছি, ভীষণ মজা হচ্ছে, ভীষণ মেমোরেবল একটা ট্রিপ। কিন্তু থাকা, স্টেগুলো, মানে খাওয়া দাওয়া সব ভালো হচ্ছে, কিন্তু এই একটা বিষয় যে এই রকম ওয়েদারটা হয়ে যাওয়ায় ওয়েদারটা দিনকে দিন আরও বেশি খারাপ হচ্ছে। ছটা 50 ভূতের মতো সব কিছু জড়িয়ে পেয়েছি, রেডি হয়ে নিয়েছি, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা, বৃষ্টি তো পড়ছেই, অল্প হালকা হয়তো কমেছে। এখন একটু ভাবছি বাইরের দিকে যাব, সামনাসামনি একটু পাহাড়ের ওপর একটা শিবের মন্দির আছে, ওরা গেছিলো ওরা একটু আগে দেখে এসছে, আমরা আর যাইনি মেয়েরা। তো এখন ভাবছি সবাই মিলে একটু বেরোবো, বৃষ্টিটা হালকা একটু কমেছে, পেছনে সব হোমস্টেতে লাইট জ্বলছে, আর মেঘ আর কুয়াশার তো কোনো কম নেই, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো যাই, চলো দেখা যাক বাইরে কি আছে, কতটা কি আছে। জুলুকের একটু আশপাশটা ঘুরে দেখি। একটু ওপরে উঠে এসেছি, এখানে থেকে ওপর থেকে এরকম ভিউটা দেখাচ্ছে নিচে, বেশি দূর না কিন্তু অনেকটাই ওপরে, নাক জ্বালা জ্বালা করছে, অক্সিজেন লেভেল একটু কমই আছে। এই হচ্ছে মন্দিরটা, এরকম ঢুকে লাইট দিয়ে সাজানো, বসার জায়গা।
এই হচ্ছে শিবালয়া বাবা মন্দির। জন্য ঠাকুর দেখাচ্ছেন, লাইটগুলো জল জল করছে। হ্যাঁ, পাহাড়ের গা বেয়ে বেয়ে অতি দুর্গম রাস্তা দিয়ে এরকম একটা জায়গায় এলাম। এখান দিয়ে এসে এরকম একটা মেন রোড পড়ছে, এখান দিয়ে সব গাড়ি যাচ্ছে। আর এই ছোট্ট একটা দোকান আছে, চা কফি মোমো, একদম পাহাড়ের মধ্যে একটাই দোকান। আর চারপাশে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। পিকচার কোয়ালিটি বা ভিডিও সেরকম কিছু ভালোভাবে হয়তো বুঝতে পারবে না কুয়াশার জন্য। যুগলের অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ। হাততালি। চুলকে নিয়ে মাথাটা আগে তারপর রাজমুটুক আসবে। এই আমরা খবরে ওই যে ট্যুর প্ল্যানার যে তারপর যে এরকম দেবে বলতে না অনেক রাত্রি 10:10 ডিনার হয়ে গেছে অনেকক্ষণ। আর ওয়েদারের কন্ডিশন তো এমনি সন্ধ্যে থেকেই খারাপ। বৃষ্টিটা কমছে বাড়ছে এরকমই হচ্ছে। কুয়াশাটা এখন একটু কেটেছে, কিন্তু ওয়েদার খুব একটা ভালো নয়। কালকেও যে কতটা কি ভালো হবে বোঝা যাচ্ছে না। ড্রাইভার দাদা তো বলেছে আমরা 9টা নাগাদ বেরোবো। আমাদের প্ল্যান ছিল এখান থেকে আমরা নাথাং ভ্যালি, কুপুপ লেক এগুলো দেখে নাথুলা চলে যাব। সেখান থেকে নাথুলা তো অনেক দিন ধরেই বন্ধ, যাই হোক সেই রুটটা দিয়ে গ্যাংটকে যাওয়ার এটা প্রথম থেকে প্ল্যানিং ছিল। বাট নাথুলা বেশ কয়েকদিন ধরেই বন্ধ, ছাঙ্গু বাবা মন্দির এগুলো বন্ধ, ফলে ওখান দিয়ে যাওয়া যাবে না। তো আমরা আবার এই যে রুটে এসেছি সেই রুট দিয়েই গ্যাংটকে ফিরবো। কিন্তু তাও ভেবেছিলাম যে নাথাং ভ্যালি, কুপুপ লেক এগুলো অন্তত যাওয়া যাবে। বাট থাম্বি ভিউ পয়েন্ট অবধি অনলি পারমিট দিচ্ছে। থাম্বির পর থেকে নাথাং ভ্যালি অবধি হেভি স্নোফলের জন্য কোনো রকম পারমিট এখনও অবধি আজ অবধি দেয়নি। কালকেও জানি না কতটা দেবে। আজকে এই জুলুকে আমাদের এইভাবেই কাটলো। সিকিম ট্রিপের ডে 3, কালকে আমাদের এই ট্রিপের লাস্ট দিন। তো কালকে একটা নতুন ব্লগের সঙ্গে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড নাইট। ট্রিপের শেষ দিনে অবশেষে একটুখানি মেঘটা কেটে জুলুক গ্রামটা দেখা গেল। আকাশটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, যদিও প্রচুর মেঘ রয়েছে এখনো, কিন্তু আশা করা যাচ্ছে যে আমরা একটু ওপরের দিকে গিয়ে পরিষ্কার রাস্তা পাবো। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ফ্রম জুলুক। আজকে 3 মার্চ, এখন সকাল 8টা বাজছে। আমাদের সিকিম ট্রিপের ডে 4, আর আজকেই হচ্ছে এই ট্রিপের লাস্ট ডে। তোমরা জানো যে কালকে আমরা আরিদার থেকে বেরিয়েছিলাম। সেখান থেকে বেরিয়ে কিছু ছোটো ছোটো সাইট সিইং করতে করতে জুলুকে এসে দুপুরবেলা পৌঁছেছিলাম। তারপর ওয়েদার কন্ডিশন প্রচণ্ড খারাপ ছিল, তাই আর সেরকম কোথাও এক্সপ্লোর করা হয়নি। সন্ধ্যেবেলা একটু ওপরে একটা শিব মন্দিরে গিয়েছিলাম, ব্যাস এই ছিল কালকের অ্যাক্টিভিটি। আজকে সকাল থেকে এখন ওয়েদার হালকা হালকা ক্লিয়ার হয়েছে। আরও সকালের দিকে একটু রোদ উঠেছিল, কিন্তু এখন আবার একটু মেঘ নামছে। কিন্তু কালকের থেকে একটু ভিজিবিলিটি বেড়েছে, নীল আকাশ দেখা যাচ্ছে। বাট তার জন্য রাস্তা কতটা ক্লিয়ার হবে বা কিছু হবে এখনই কিছু বলা যাচ্ছে না। দেখা যাক, বেরোনোর পর সেটা বোঝা যাবে। আপাতত 9টা নাগাদ বেরোনোর টাইম আছে। ব্রেকফাস্ট করব, সবাই রেডি হচ্ছি। তারপর আজকে এখান থেকে আমরা বেরিয়ে আমরা প্রথমে যাব থাম্বি ভিউ পয়েন্ট, যতটা অবধি যেতে দেওয়া হচ্ছে। তারপর তো নাথাং ভ্যালি এগুলো যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু সেগুলো কতটা কি যাওয়া হবে সেগুলো ড্রাইভার দাদা বলতে পারবে। একদম শেষে আমরা পৌঁছে যাব, নাথুলা যাওয়ারও প্ল্যান ছিল বলে দিই। নাথুলা যেহেতু বন্ধ আছে সেহেতু আমরা সেদিকটায় হয়তো যেতে পারবো না। আমরা চলে যাব গ্যাংটক, আর আজকে রাতে আমাদের গ্যাংটকেই স্টে রয়েছে। এই হচ্ছে সকালের ভিউ হোমস্টে থেকে। আজকে বেশ খানিকটা আকাশ এখন অবধি ক্লিয়ার হয়েছে। এই যে দেখো, হালকা হালকা নীল আকাশ দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশা আর মেঘ যখন তখনই আসছে। এইখানে এই ভিউটা কালকে কিছুই দেখা যাচ্ছিল না, আজকে তাও একটু দেখা যাচ্ছে।
হোমস্টে থেকে আস্তে আস্তে লোকজন বেরোচ্ছে। এই যে এখানে একজন ভদ্রলোক না ভদ্রমহিলা জানি না, এই যে অত্যন্ত উত্তেজিত হয়ে ডাকাডাকি করছে। বেঁধে রাখা হয়েছে ওনাকে। ওটা বেবির মা। আচ্ছা, আমাদের হোমস্টেতেই একজন রয়েছে, ওরা তার মা। তাকে এরকম বেঁধে রাখা হয়, নালে তিনি গ্রামে গ্রামে ঘুরে বেরিয়ে চলে যায় আর কি। তো এই হচ্ছে সকালের আজকের কন্ডিশন। এই যে ইনি হচ্ছেন বেবি, ইনি আমাদের হোমস্টেতে থাকেন। আর তার পেছনে এই যে চেন দিয়ে বাঁধা রয়েছে ওনার মা। দুজন এখন ওপর থেকে পর্যবেক্ষণ করছেন যে কোন গেস্ট আসছে, কোন গেস্ট যাচ্ছে, এইসব। এটা ছিল আমাদের হোমস্টে এই উঁচুতে। 9:15 বাজছে, বেরিয়ে গেছি সবাই রেডি হয়ে। গাড়ি এসে গেছে, লাগেজ বাঁধা চলছে। আবার ওপরে মেঘ করেছে, মেঘ কুয়াশা। এই হচ্ছে কন্ডিশন। দেখা যাক কত দূর যাওয়া যায়, কিভাবে যাওয়া যায়। অনেক আশা নিয়ে আজকের যাত্রা শুরু করলাম, যাতে সমস্ত প্রাকৃতিক বাধা পেরিয়ে আমাদের পরিকল্পনা অনুযায়ী তুষারাবৃত সিকিমকে আমরা কাছ থেকে দেখতে পাই। জুলুক ছেড়ে আজকে আমরা ধীরে ধীরে উঠে যাব নাথাং ভ্যালির দিকে। আর এই পথের প্রথম বড় বিরতি থাম্বি ভিউ পয়েন্ট। বলা যেতে পারে এই পথ হলো ইতিহাসের এক চলমান অধ্যায়। একসময় এই রাস্তাই ছিল ওল্ড সিল্ক রুটের অংশ, যেখানে বাণিজ্যের সঙ্গে সঙ্গে চলত সংস্কৃতি আর গল্পের আদান প্রদান। আর আজ আমরা সেই একই পথে এগিয়ে চলেছি, জুলুকের বিখ্যাত জিগজ্যাগ রোড ধরে। এই রাস্তা যেন পাহাড়ের গায়ে আঁকা এক জ্যামিতিক নকশা। প্রতিটা বাঁক যেন খুলে দেয় এক নতুন দৃশ্যপট। নিচে ফেলে আসা জুলুক ক্রমশ ছোট হয়ে যায়, আর সামনে ধীরে ধীরে উন্মোচিত হয় হিমালয়ের বিস্তীর্ণ রূপ। জুলুক থেকে থাম্বি ভিউ পয়েন্ট পর্যন্ত যে রাস্তাটা ধরে আমরা যাব সেটাই বিখ্যাত জিগজ্যাগ রোড। তবে কেন এরকম রাস্তা? আসলে পাহাড়ে হঠাৎ করেই খুব খাড়া ঢাল থাকে, আর সরাসরি উঠলে গাড়ি চলা কঠিন হয়ে যায়। তাই রাস্তা বানানো হয় বারবার বাঁক নিয়ে, যাতে ধীরে ধীরে উচ্চতা বাড়ানো যায়। উপর থেকে দেখলে মনে হয় যেন একটা বিশাল সাপ পাহাড়ের গায়ে জড়িয়ে আছে। থাম্বি ভিউ পয়েন্ট থেকে এই পুরো জিগজ্যাগ প্যাটার্ন সব থেকে সুন্দর দেখা যায়। গুড মর্নিং গাইস। দুই সখী আমাদের দাঁড়িয়ে রয়েছে, দুই সখা আসছে। এখানে একটা অসাধারণ ভিউ আছে, শুধু সাদা ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, চারিদিকে ধোঁয়া। জানি না কি হবে। এই হচ্ছে আমাদের থাম্বি ভিউ পয়েন্ট, যার জন্য কাল থেকে এত আলোচনা, কিন্তু এখানে আজকে কিছুই নেই। 11,200 ফিট। কিপ সিকিম গ্রিন ক্লিন। ওকে, বিষণ্ণ মুখে সবাই দাঁড়িয়ে রয়েছে, কারণ এখান থেকে একটা অসাধারণ ভিউ পাওয়া গেছে। এই হচ্ছে ভিউ। কি আর বলবো দুঃখের কথা, মেঘ আর কুয়াশা নিয়ে আমাদের গোটা ট্রিপ কেটে গেল। থাম্বি ভিউ পয়েন্টে তো এলাম, কিন্তু কিছুই নেই। এখান থেকে মেনলি ওই সিল্ক রুটের যে জিগজ্যাগ রোডের ভিউটা পাওয়া যায়। গাড়িতে আস্তে আস্তে খানিকটা একটু আধটু দেখা যাচ্ছিল, কিন্তু এখন এখানে কিছুই নেই। এই যে পুরো ধোঁয়া চারপাশে। এই হচ্ছে কন্ডিশন। আসলে সিল্ক রোড কিন্তু কোনো একটা রাস্তা নয়, এটা ছিল এক বিশাল নেটওয়ার্ক, যা চীন থেকে শুরু করে মধ্য এশিয়া, তিব্বত হয়ে ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল। খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে এই পথের ব্যবহার শুরু হয়। চীনের সিল্ক ছিল সবচেয়ে মূল্যবান পণ্য, যা এই পথ দিয়ে পশ্চিমে যেত। তাহলেই বুঝতে পারছো নামটা কিভাবে এসেছে। তবে শুধু পণ্যই নয়, এই রাস্তায় ভ্রমণ করত সংস্কৃতি, ধর্ম, ভাষা, এমনকি প্রযুক্তিও। ফাইনালি একটা জায়গায় গাড়ি দাঁড়িয়েছি, এরকম ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে। বেশ ক্লিয়ার জিগজ্যাগ রোডের ভিউটা দেখা যাচ্ছে, কিন্তু মেঘ আস্তে আস্তে ঢেকে দিচ্ছে।
এই ওল্ড সিল্ক রুট কিন্তু ভারত আর তিব্বতের মধ্যে সংযোগকারী এক গুরুত্বপূর্ণ শাখা, কারণ এই পথেই ব্যবসায়ীরা ঘোড়া, লবণ, পশম, মশলা ইত্যাদি আরও অনেক জিনিস নিয়ে যাতায়াত করত। কিন্তু 1962 সালের ইন্দো চায়না যুদ্ধের পর এই রুটটা বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে এটা পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে একটা হিস্টোরিক্যাল এক্সপিরিয়েন্স হিসাবে। আমরা এখন থাম্বি ভিউ পয়েন্ট থেকে নামতে নামতে চলে এসেছি নাথাং ভ্যালির দিকে। আর সত্যি বলতে কি, এই রাস্তাটাই একটা এক্সপিরিয়েন্স। নাথাং ভ্যালিকে অনেকেই ইস্ট ইন্ডিয়ার লাদাখ বলে, আর সামনে যা দেখতে পাচ্ছি তার সাথে ওই নামটা একদম জাস্টিফাই করে। প্রায় 13,000 ফুটেরও বেশি উচ্চতায় এই ভ্যালিটা অবস্থিত, যেটা একসময় ছিল ওল্ড সিল্ক রুটের একটা গুরুত্বপূর্ণ অংশ। ভাবতে পারো, এখন আমরা যে জায়গাটায় যাচ্ছি, 1888 সালে ঠিক এখানেই ব্রিটিশ আর তিব্বতী বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। চারিদিকে শুধুই পাহাড় আর খোলা উপত্যকা, মাঝে মাঝে ছোট ছোট বাড়ি আর আর্মি ক্যাম্প, কারণ বর্ডার এখান থেকে খুব দূরে নয়। আগে এই এলাকায় মূলত তিব্বতী ইয়াক পালকেরা থাকতেন। এখানকার আবহাওয়ার কিন্তু কোনো ভরসা নেই। এই রোদ তো একটু পরেই পুরো জায়গাটা মেঘে ঢেকে যেতে পারে, আর এখন যেহেতু শীতকাল, তাই যেদিকেই চোখ যাচ্ছে পুরো বরফের চাদরে ঢাকা। তবে গ্রীষ্ম বা বর্ষায় এলে দেখতে পাবে পুরো ভ্যালিটা সবুজে ভরে গেছে আর ছোট ছোট ফুল ফুটে আছে। তখন কিন্তু একদম অন্যরকম রূপ। রূপ যেরকমই হোক না কেন, সব কিছুর ওপরে যেটা, সেটা হলো এখানকার অপার শান্তি আর নিস্তব্ধতা, যার খোঁজে ভিড় ভাট্টা পেরিয়ে এত দূরে ছুটে আসা। ওয়েলকাম টু নাথাং। ওয়াও, এই ভিউয়ের জন্যই তো এত কিছু। ওয়েলকাম টু নাথাং ভ্যালি। ওয়াও 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 ওয়াও, হোয়াট আ ভিউ! কি ভাই এটা, গিচুং! সুন্দর লাগছে নাথাং ভ্যালিটাকে। এখানে স্টে করতে পারলে। হ্যাঁ, নাথাং ভ্যালি পেরিয়ে যাচ্ছি আমরা, এসে আস্তে আস্তে ওপরের দিকে যাচ্ছি। পরিষ্কার নাথাং ভ্যালি পুরো সাদা হয়ে রয়েছে। নাথাং ভ্যালি পেরিয়ে আমরা এগিয়ে চলেছি আরও সামনের দিকে। প্রকৃতির এরকম নৈসর্গিক সৌন্দর্য দেখানোর পর সত্যি আর কিছু দেখানোর বাকি থাকে না, তাই মনে হলো সমাপ্তিটা এখানেই টানা দরকার। তাই আজকের ব্লগটা এরকম অপার্থিব একটা জায়গা থেকেই শেষ করছি। তবে গল্প কিন্তু এখানেই শেষ নয়। পরের ব্লগে অপেক্ষা করছে আরও অনেক নতুন অভিজ্ঞতার সাথে অনেক নতুন চমক। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো।